রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং মিউচুয়াল ফান্ডের হোল্ডিং এই সংক্রান্ত ভিডিওয়ে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আচ্ছা, প্রথমে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বেশ কিছু কথা আমি বোঝাতে চাই যে কেন এই ভিডিওটা গুরুত্বপূর্ণ বা এই সিরিজটা কেন গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু একটা সিরিজ। কি সিরিজ এটা? এটাতে কি করতে চলেছি, কেমনভাবে করতে চলেছি, কেন করতে চলেছি সেটাকে আগে বোঝার চেষ্টা করুন। দেখুন, আমরা চোখ বন্ধ করে মিউচুয়াল ফান্ডসে অ্যাপ্লাই করে দিই। মিউচুয়াল ফান্ডসে কেন অ্যাপ্লাই করি? এবং তারা কিন্তু একটা নির্দিষ্ট রিটার্ন আমাদেরকে কামিয়ে দেয়। তারা কিন্তু শেয়ার মার্কেটেই কাটায়। আমি যেহেতু অতটা শিক্ষিত নয় বা এতটা কন্ট্রোল নয়, এতটা নলেজ আমার কাছে থাকে না, এতটা সময় আমার কাছে নেই, তার পরিবর্তে কিছু অ্যামাউন্ট আমি তাকে দিয়ে দিলাম এবং তাকে বললাম যে তুমি আমার হয়ে খাটাও এবং খাটিয়ে তুমি কিছু নাও, আমাকে কিছু দাও। তো তারা যারা শিক্ষিত ব্যক্তি, যারা নলেজেবল পার্সন, তাদের কাছে সিস্টেম রয়েছে, তারা আমাকে ইনকাম করে এবং ইনকামের কিছু অংশ আমাদেরকে দেয় এবং সেটি কিন্তু ভালো অ্যামাউন্ট, বেশ ভালো অ্যামাউন্ট। চোখ বন্ধ করে বলাই হয় যে আপনি যদি শেয়ার মার্কেট না বোঝেন তাহলে স্টক মার্কেটে এদেরকে টাকা লাগাতে দেন, এরা আপনাকে 15%, 12%, 18%, 20% টাকা একটা দেবে লং টার্মে এবং আপনি ভালো রিটার্ন পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সেটা থেকে ঊর্ধ্বে উঠে নিজেরা শেয়ার মার্কেটে অ্যাপ্লাই করতে চলেছি নিজেদের জ্ঞানকে, নিজেদের নলেজকে আরও বেশি কিছু ইনকাম করার জন্য। এবং সেটা যদি আপনাদেরকে ইনকাম করতে হয় তাহলে তো আপনাকে প্রথম কথা হচ্ছে শিখতেই হবে। আপনি শিখে করবেন। তার সঙ্গে আপনি যদি এমন জিনিস জানতে পারেন যে কোনো একটা স্টকে আপনি পজিশন নিতে চলেছেন, মনে করুন সেটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আপনি পজিশন নিতে চলেছেন। প্রথমে একটি কথা আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিই, এখানে কোনো মিউচুয়াল ফান্ডসকে কেনার কথা আমি বলছি না এবং কোনো স্টককে কেনার কথা বলছি না। কেমনভাবে অ্যানালিসিস করতে হয়, যে নিউজগুলো বাজারে অ্যাভেলেবেল সেগুলোর সাহায্যে একটা সুন্দর জিনিস আপনাদেরকে আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আপনারা সেটাকে অনুভব করুন এবং দেখে আপনাদের উপকারে লাগবে। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কে কোন কোন মিউচুয়াল ফান্ড তাদের পোর্টফোলিওতে নিয়েছেন, তাহলে পরে তারা নিশ্চয় নিয়েছেন এটা বাড়বে ভেবেই বা এটা উপকারে দেবে ভেবেই। তারা যদি আমাদেরকে সেটাকে হোল্ড করে পয়সা দিতে পারে তাহলে আমরা সেটা থেকে ইনকাম করতে পারবো না কেন? এখন স্টক ওয়াইজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি ভারতবর্ষের যতগুলো আমাদের শেয়ার মার্কেটে স্টক আছে প্রত্যেক স্টক সম্পর্কে কিন্তু এই ধরনের আলোচনা করব। আমি প্রথমে অল্প অল্প করে এগোবো। প্রথমে নিফটি 50 স্টকগুলোকে দিয়ে শুরু করব, নেক্সট নিফটি 50 হবে, মিড ক্যাপ হবে, স্মল ক্যাপ হবে, অর্থাৎ টোটাল 500-এর পরিবারকে কমপ্লিট করার পর ধীরে ধীরে আমরা এগোবো বিভিন্ন স্টকের দিকে এবং সেগুলো সম্পর্কে জানবো। ব্যাপারটা কি করা হবে না, একটি স্টককে কতগুলো মিউচুয়াল ফান্ডস কেনাকাটি করেছেন লাস্ট 3 মাসের হিসেবে আমরা বিচার করব। লাস্ট 3 মাসে তারা পজিশন বাড়িয়েছেন না পজিশন বাড়ায়নি, সেখানে কতগুলো ফ্রেশ বাইং এসছে, কতগুলো ফুল এক্সিট এসছে, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, যাতে সেই স্টকটা সম্পর্কে এতগুলো ফান্ডের অর্থাৎ এতগুলো মিউচুয়াল ফান্ডের একটা ভিউয়ের নির্যাস আমরা পাই এবং আমাদের সিদ্ধান্ত নিতে যাতে সুবিধা হয়। সেই প্রচেষ্টাটা করার জন্যই কিন্তু আমি এই ধরনের ভিডিওটা করছি। আশা করি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, এই সিরিজটাই গুরুত্বপূর্ণ হবে। আজকে আমরা স্টক 1 রিলায়েন্স নিয়ে আলোচনা করছি। কেন স্টক 1 রিলায়েন্সকে নিয়ে প্রথম দিনে শুরু করলাম? কারণ রিলায়েন্স সবথেকে বেশি ক্যাপিটাল যুক্ত স্টক এবং নিফটি 50-র একটি অংশীদার। পরপর যদি আমরা ধরি তাহলে প্রথমেই আমরা রিলায়েন্স নিয়ে করব এবং পরেই আমরা এইচডিএফসি ব্যাংককে নিয়ে করব। আমরা পরপর এইভাবে ক্যাপিটাল ওয়াইজ চলবো। হয়তো আলোচনাতে কেউ ক্যাপিটাল এগিয়ে যাবে, কেউ পিছিয়ে যাবে, কিন্তু আজকে আমরা রিলায়েন্সকে নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটাকে মন দিয়ে শুনুন এবং মন দিয়ে বুঝুন। এবং অবশ্যই যেহেতু এটা ভিডিও শুরু, আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন যে সত্যিকারের এই ধরনের আলোচনা আপনি শুনতে আগ্রহী কি আগ্রহী নয় এবং আপনার কাজে লাগবে কি লাগবে না। একটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে আপনি বোঝার চেষ্টা করবেন। যে মিউচুয়াল ফান্ডসকে আমরা টাকা দিয়ে দিই, সেই মিউচুয়াল ফান্ড সত্যিকারের আমাদের পয়সাগুলো কোন স্টকে লাগাচ্ছে এবং কেমনভাবে লাগাচ্ছে এবং সেটি তারা কিভাবে ইউজ করছে, সব অর্থাৎ মিউচুয়াল ফান্ডসের হোল্ডিংসের আলোকে আমরা বোঝার চেষ্টা করব যে মার্কেট কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে বা এই স্টকটি সম্পর্কে এত নলেজেবল লোক, এত ফান্ড ম্যানেজারগুলো যাদের কাছে সমস্ত কিছু সোর্স রয়েছে, সমস্ত কিছু রয়েছে, তাদের ভাবনা চিন্তা কি, তারা কি ভাবছেন, সেই বিষয়টাকে নিয়ে আমরা কিন্তু এই নির্যাসটা পাবো।
তো প্রথমেই দেখুন রিলায়েন্স এই আলোচনাটা যেটা করা হচ্ছে সেটা ডেটাটা কিন্তু আমরা পেয়েছি 31শে মে 2025 অবধি, তারপরের ডেটা কিন্তু নয়। 31শে মে 2025 অবধি ডেটা নিয়ে আমরা আলোচনা করছি, যেটাতে যে খুব চরম বেশি আপনাদের ক্ষতি হয়ে যাবে বা এমন নয়, এর থেকে একটু নির্যাস পাওয়া যাবে এবং খুব মনোজ্ঞ আলোচনা হতে চলেছে। ভালো করে মন দিয়ে শুনুন। টাইটেলটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং মিউচুয়াল ফান্ডসের হোল্ডিং, স্টক নাম্বার 1, তার মিউচুয়াল ফান্ডসের হোল্ডিংস কি রয়েছে। প্রথমে এক ঝলক আপনারা সামনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে প্রথমে এইটির উপরে নজর দেবেন। কতগুলো ফান্ডে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে ইনভেস্ট করে রেখেছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে কিনে রেখেছে 588টা ফান্ড। এটা কিন্তু মে 2025 ডেটা অনুযায়ী। আজকে জুনে হয়তো আরও 4টে নেমেছে, হয়তো 2টো এক্সিট হতে পারে, কিন্তু 588টা ফান্ড কিন্তু এই রিলায়েন্সকে কিনে রেখেছে তাদের পোর্টফোলিওতে। অর্থাৎ আমরা যাদেরকে টাকা দিচ্ছি তাদের ফান্ড ম্যানেজাররা কিন্তু রিলায়েন্সে ইনভেস্ট করে রেখেছেন। কেমন করে রেখেছেন, কি সমাচার, আরও ডিটেলে যাব। এখানে টোটাল শেয়ারের একটা নির্যাস এই 3টে মাসের সাপেক্ষে আমি আপনাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করেছি। প্রথমেই দেখুন মার্চ 2025, এপ্রিল 2025 এবং মে 2025। এখানে এই ডেটাগুলোকে আপনারা দেখার চেষ্টা করুন। 122 কোটির থেকে বেশি। এখানে দেখুন 122 কোটি 46 লাখ মনে করুন। এখানে দেখুন 123 কোটি 98 লাখ। তাহলে এটা বেড়েছে না বাড়েনি? বেড়েছে। এবং তারপরে দেখুন 123 কোটি 98 থেকে 124 কোটি 50 লাখ। তাহলে এখান থেকে বাড়লো কি বাড়লো না? বেড়েছে। অর্থাৎ রিলায়েন্সের যে হোল্ডিংস, এই সমস্ত ফান্ড টোটাল মিলিয়ে তারা কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? কন্টিনিউয়াসলি বাড়িয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার বলতে পারি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে এই মিউচুয়াল ফান্ডিংরা হোল্ডিংস কিন্তু হোল্ডিংটা কি করেছে? ইনক্রিজ করছে, বাড়াচ্ছে টোটালের উপরে। শুধু টোটালের উপরে বাড়িয়ে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিয়ে নেব না, আমরা আরও ডিটেলে বোঝার চেষ্টা করব এবং এই জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। দেখুন এটিতে আমরা পরে আসছি। তাহলে প্রথম নাম্বার আলোচনা করলাম এটি, এবং তারপরে আমরা এই 3টিতে আলোচনা করলাম, এবং আমরা বুঝতে পারছি যে নাম্বার অফ শেয়ার্স কিন্তু ধীরে ধীরে কি করছে? ইনক্রিজ করছে এই মিউচুয়াল ফান্ডসগুলো। তাহলে তারপরেও যদি তারা কেনে, তার মানে আপনি বুঝতেই পারছেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে তারা পজিটিভ কিছু দেখেছে, তবেই তো কিনেছেন। এরপরে আমরা আরও কয়েকটা কলম রেখেছি। একটা যে ফুল এক্সিট, যারা যে সমস্ত 10টি ফান্ড, এই 588-র মধ্যে 10টি ফান্ড আছে যারা টোটালি মিউচুয়াল ফান্ডকে বিক্রি করে দিয়েছে। টোটাল যাদের যা কি ছিল, স্টক ছিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে শেয়ার ছিল, সেই শেয়ারগুলোকে তারা বিক্রি করে দিয়েছে লাস্ট মাসে। তার আগের মাসে কারা বিক্রি করেছে আমরা হিসেব করতে যাচ্ছি না, আমরা করতে যাচ্ছি মে 2025-এ। অর্থাৎ এপ্রিলে তাদের কাছে ছিল কিন্তু মেতে আর নেই, এমন স্টক আছে মাত্র, ফান্ড রয়েছে এমন 10টা। ফ্রেশ বাই, নতুন করে বাই করেছে। অর্থাৎ এপ্রিল মাসে তাদের কাছে 0 ছিল, কিন্তু মে মাসে তাদের কাছে কিছু পরিমাণ আছে। এই রকম ধরনের ফ্রেশ বাই কতগুলো করেছে? 19টা ফান্ড বাই করেছেন এইগুলো। এবারে কোন কোন ফান্ড? বাঁ দিকে তার ডিটেইলে লেখা রয়েছে, বাঁ দিকে আমরা এক এক করে যাব। আমরা এখানে দেখব যে প্রথম টপ 10টা, এখানে কিন্তু ক্যাপিটাল অনুযায়ী দেখবেন নাম্বার অফ শেয়ার কতগুলো রয়েছে তার সাপেক্ষে কিন্তু এটাকে সাজানো হয়েছে। তাহলে সব থেকে বেশি হোল্ডিং করে রেখেছে এটি, তার থেকে কম হোল্ডিং এটি, তার থেকে কম, তার থেকে কম, তার থেকে কম, এইভাবে। এবারে 10 নম্বর পর্যন্ত যদি আপনারা আসেন, তাহলে টোটাল 10টা কোম্পানি সবচাইতে বেশি কারা হোল্ড করে রেখেছে এই পর্যন্ত আপনি কিন্তু জানতে পারছেন। মে 2025-এ সব থেকে বেশি করে রেখেছে। বেশ, এখানে আমি আরও অনেক কিছু দেখিয়েছি। কি দেখিয়েছি? আমি বলেছি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, এই যে ফান্ডটা রয়েছে, যেমন মনে করুন SBI নিফটি 50 ETF, এই ফান্ডটির মধ্যে কত কোটি টাকা খাটছে গো? না এত কোটি টাকা খাটছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,99,000 আপনার হচ্ছে 863 কোটি টাকা এই ফান্ডের AUM, অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট টোটাল ফান্ডটা। তার মধ্যে SBI কত, রিলায়েন্সে কত পার্সেন্ট তারা ইনভেস্ট করেছে? 8.59%। প্রথমটা 8.59% তারা কি করেছে? হোল্ডিং করে রেখেছে সব থেকে বেশি রিলায়েন্সের উপরে। সেটি টোটাল ইনভেস্টমেন্ট ক্যাপিটালটা কত? টোটাল ইনভেস্টমেন্ট ক্যাপিটাল হচ্ছে 17,168 কোটি টাকারও বেশি, কেবল আর কেবলমাত্র রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করে রেখেছে। এমনি করে প্রত্যেকটা স্টকে
আপনারা প্রত্যেকটা ফান্ড দেখতে পাচ্ছেন, SBI এর দুটি ফান্ড দেখুন, তারা দুটি ফান্ড কিন্তু অ্যাপ্লাই করেছে। আমি এখানে কিছু গ্রিন করে রেখেছি। প্রথমে সেই গ্রিনটা কি, সেই গ্রিনটা হচ্ছে যারা 10%-এর বেশি তাদের টোটাল AUM এর 10%-এর বেশি ইনভেস্ট করে রেখেছে রিলায়েন্সে, সেই মিউচুয়াল ফান্ডসগুলোকে আমি খোঁজার চেষ্টা করেছি এবং সেই মিউচুয়াল ফান্ডসগুলোকে আপনার গ্রিন করেছি। যখন নিচে নিচে আসবো আপনারা দেখতে পাবেন। এরপরে এখানে দেখুন একটি গুরুত্বপূর্ণ কলম রয়েছে, তার নাম হচ্ছে কন্টিনিউয়াস ইনক্রিজিং। কন্টিনিউয়াস ইনক্রিজিং মানে কি বলতে চাইছি, অর্থাৎ মার্চের থেকে এপ্রিলে বাড়িয়েছি, এপ্রিলে থেকে মেতে বাড়িয়েছে। কোন কোন ফান্ডগুলো মার্চের থেকে এপ্রিলে বাড়িয়েছি, এপ্রিলে থেকে মেতে বাড়িয়েছে দেখতে পাচ্ছেন। ইএসিএস লিখেছে, তাহলে 10টা বড় কোম্পানি মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো দেখুন ইএসিএস, প্রথম 4টে বড় তারা কিন্তু কন্টিনিউয়াস ইনক্রিজিং করেছে। 5 নাম্বার ইনক্রিজ করেছেন 6টা। 4টে মাত্র এমন ফান্ড রয়েছে যারা মিউচুয়াল ফান্ডসে অ্যাপ্লাই বাড়ায়নি। তার মধ্যে যেটা নো আছে তাতে দেখুন কোয়ান্টিটি কিন্তু সেম কোয়ান্টিটি আছে, হ্যাঁ কি নি, তাদের সেম কোয়ান্টিটি রয়েছে। যাদের দেখুন এইটাতে দেখুন একটা ইনক্রিজ করেছিল, এই দুটোতে সেম আছে, তারা কমায়নি, কেউ কমায়নি। দেখুন এটাতে নো আছে কিন্তু সেম আছে, এখানে দেখুন এটাতে নো আছে কিন্তু কোয়ান্টিটি সেম আছে। তার মানে এই যে 10টা আপনি বড় বড় ফান্ড পেলেন, সেই 10টা বড় ফান্ডের মধ্যে আপনার কি ধারণা এলো না, 10টা বড় ফান্ডের মধ্যে আপনার কেউই কিন্তু মে 2025-এ ডিক্রিজ করেনি নিজেদের সাইজ, 6 জন ইনক্রিজ করেছে আর বাকিগুলো রিমেন সেম রেখেছে। তার মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মধ্যে নিশ্চয়ই প্রবাবিলিটি আছে ইনক্রিজ করার, বা এটা লম্বা টাইম ফ্রেমে এরা যদি হোল্ড করে আমাদেরকে পয়সা দিতে পারে তাহলে আমরা হোল্ড করতে পারি। এখন আপনার কাছে যদি হোল্ড করা থাকে তাহলে ভালো, 19 জন নতুনভাবে ফ্রেশ বাইং করছে, 10 জন করছে। আচ্ছা, এছাড়া আমি কন্টিনিউয়াস ইনক্রিজিংয়ের ছাড়া আর কি দিয়েছি, টোটাল ইনভেস্টমেন্ট আপনাদেরকে আমি দেখিয়েছি। ফ্রেশ বাই কারা কারা করেছে এটা যত নিচের দিকে এগিয়ে যাব আপনারা দেখতে পাবেন। সেখান থেকেই এই 19টি আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল হচ্ছে 19টা ফ্রেশ বাই করেছে। এবারে এই যে কন্টিনিউয়াস ইনক্রিজিং দেখতে পাচ্ছেন, আমরা কন্টিনিউয়াস বাড়িয়ে চলেছে, রিলায়েন্সকে কিনে চলেছে লাস্ট 3 মাস ধরে। এমন এই 588-র মধ্যে কতগুলো রয়েছে, 95টা। 95টা ফান্ড এমন রয়েছে যে ফান্ডটা 588-র মধ্যে, এই 95টা ফান্ড কিন্তু নাম্বার অফ ইয়েস অর্থাৎ তারা কন্টিনিউয়াস ইনক্রিজিং করেছে, যেটা পার্সেন্টেজ হিসেবে হচ্ছে 16.1%। 16.1% মিউচুয়াল ফান্ড, টপ মিউচুয়াল ফান্ড যেগুলো কি করছে না, ফান্ডটাকে তারা রিলায়েন্সে আরও নিজেদের স্টক নাম্বার অফ শেয়ার ইনক্রিজ করছে কন্টিনিউয়াসলি। এবারে গুরুত্বপূর্ণ, কন্টিনিউয়াসলি, নট এপ্রিল থেকে মে, তারা কন্টিনিউয়াসলি ইনক্রিজিং করে চলেছেন। এইবারে আপনাদেরকে বিচার করতে হবে যে আগের থেকে কারা বেশি করেছে, সে সমস্ত আপনারা নিজেরা দেখবেন। আমি নিজে থেকে এবার আস্তে আস্তে চলছি। দেখতে পাচ্ছেন 10-এর নিচে এখানে প্রত্যেকটা বড় বড় নামকে দেখতে পাচ্ছেন 10%-এর বেশি। দেখুন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, বিএসসি, সেন্সেক্স, ETF তারা ব্যবহার করেছে, তারা কন্টিনিউয়াসলি ইনক্রিজিং করে চলেছেন। এবারে আপনাদের কাজ হচ্ছে, যদি আপনাদের এই যে মিউচুয়াল ফান্ডসগুলো নিজেদের ফান্ডে থেকে থাকে, যদি আপনি ইনভেস্ট করে থাকেন, তাহলে একবার টক করে চলে যান, তাদের রিটার্নটাকে দেখুন এবং বিচার করুন যে এগুলো কাজ হচ্ছে কি কাজ হচ্ছে না। দেখতেই পাচ্ছেন নিচের দিকে যত আসছি আপনারা হিউজ বাইং এসেছে, কন্টিনিউয়াসলি বাইং করছে। এবং যারা কন্টিনিউয়াসলি বাইং করছেন না সেই কোম্পানিগুলোকে নজর করুন, দেখুন ডেটা কি রয়েছে, একই রয়েছে। এটা কিন্তু দেখুন ইনক্রিজ করেছে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজিং করেনি, সেই জন্য কিন্তু আমি এটাতে ইয়েস করিনি। যদিও হিসেবে দেখতে গেলে পরে এটা কন্টিনিউয়াসলি ইনক্রিজিং, এই দুটো হচ্ছে সমান এবং তারপরে ইনক্রিজ করেছে, কিন্তু তাকেও কিন্তু আমি নিইনি, সেই ডেটাটাকেও নিইনি। আমি যেটা কন্টিনিউয়াস ইনক্রিজিং করেছে সেটাকেই ডেটাকে নিয়েছি। তাহলে বুঝতে পারছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু যে কেন একে বলা হয় বিশ্বপিতামা, কারণ এই মার্কেটকে কিন্তু ধরে রেখেছে এবং প্রত্যেকে দেখুন এই লার্জ ক্যাপিটাল স্টকটিকে, নিফটি 50-র যে অংশ তাকে কিন্তু সবাই হোল্ড করে রেখেছে, ইনক্রিজ করছে। খুব কম জন আছে যারা ডিক্রিজ করছে। যেমন আমি নিচের দিকে 50, 54, 55-তে চলে এলাম। আপনারা তাকিয়ে দেখুন, এর যা ভ্যালু মেতে তাই ভ্যালু, এপ্রিলে যা ভ্যালু মেতে তাই ভ্যালু।
এপ্রিলে যা ভ্যালু মেতে তাই ভ্যালু, এবং তিনটেতেই সেম ভ্যালু, তারা কিন্তু ডিক্রিজ করেনি। কোটাক ব্লু চিপ ফান্ড তারা কিন্তু ডিক্রিজ করেনি, ইনক্রিজ করেনি, ঠিক আছে, তারা ডিক্রিজ করেনি। ডান দিকে ইনভেস্টেড অ্যামাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু ফ্রেশ বাইংয়ের স্টক আমরা একটাও পাইনি। এবারে আমি দ্রুত হারে নিচের দিকে নামাচ্ছি, আমি ধীমে ধীমে নামাচ্ছি, আপনারা পজ করবেন এবং এইগুলোকে ডেটাগুলোকে চেক করবেন। দেখুন সব থেকে বেশি দেখুন 16% ইনক্রিজ করে রেখেছে আদিত্য বিড়লার এই মিউচুয়াল ফান্ডটি কিন্তু বাড়িয়ে রেখেছে। দেখুন এটি ফ্রেশ বাইং, অর্থাৎ এরা না ছিল মার্চে, না ছিল এপ্রিলে, নতুন কিনেছে 17,60,500টি শেয়ার নতুনভাবে কিনেছে ইনভেস্কো ফান্ড। এই ফান্ডটি ইনভেস্কো ফান্ড নতুন ফ্রেশ বাইং করেছে এত কোয়ান্টিটির। সুতরাং ফ্রেশ এন্ট্রি করেছে 250 কোটি টাকার মতো, তারা কিন্তু ইনভেস্ট করেছেন, তাদের অ্যামাউন্টের এতটা পরিমাণ ইনভেস্ট করে রেখেছেন। দেখুন ফ্রেশ বাইং করেছে আবার অ্যাক্সিস আরবিট্রেজ ফান্ড, তারা কিন্তু করেছে কত না 17,12,000 কোয়ান্টিটি তারা নতুনভাবে কিনেছেন রিলায়েন্সে। 10%-এর বেশি ইনভেস্ট করেছেন। দেখতেই পাচ্ছেন স্টকগুলোর নাম ডিএসপি, কোয়ান্ট, এরা সব কিনে রেখেছে। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল বিএসসি ইন্ডেক্স ফান্ড তারা ব্যবহার করেছে। আচ্ছা চলতে থাকুক ধীরে ধীরে। আপনারা চলে আসুন ফ্রেশ বাইং আমি একটা দেখতে চাইছি। ফ্রেশ বাইং আরও এই যে দেখুন এন্ট্রি নিচ্ছে ফ্রেশ বাইং কি, দেখুন দুটোতে নেই। এখানে দেখুন 28,75,000 স্টক, 2,27,500 স্টক কিনে বসে আছে মতিলাল ওসওয়াল আরবিট্রেজ। মতিলাল ওসওয়ালের মতো কিন্তু ভালো কোম্পানি এন্ট্রি নিয়েছে, নিউ এন্ট্রি নিয়েছে রিলায়েন্সে লার্জ ক্যাপিটাল রেখে। 20%-এর বেশি দেখুন কে করেছে না 20%। নিপন ইন্ডিয়া ETF ইনফ্রাস্ট্রাকচার বিজ, নিপন ইন্ডিয়া 20%-এর বেশি টাকা ঢুকিয়ে রেখেছে এখানে। বুঝতেই পারছেন চারটিখানি কথা নয়, একটুখানি তারা পরিমাণ কমিয়েছে, কিন্তু 20%-এর বেশি তাদের কি আছে না পোর্টফোলিওতে এই আমাদের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে তারা রেখেছে। ফরেস্ট এন্ট্রি দেখুন ঘটেছে কোথায় না 2,33,500 বাজাজ ফিনসাপের আরবিট্রেজ ফান্ড তারা কিনেছে। বুঝতেই পারছেন দেখুন 20%-এর বেশি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ETF তারা কিনে রেখেছে, 20%-এর বেশি হোল্ড করে রেখেছে। 10%-এর বেশি দেখুন নিউ এন্ট্রি আবার নিচ্ছে। দেখুন 2,45,000 স্টক কিনেছে কারা না বরোদা BNP পরিবাস আরবিট্রেজ ফান্ড। তাহলে এরা কিন্তু লার্জ ক্যাপিটালকে ধরে রেখেছে, লার্জ ক্যাপিটাল এর স্টক রিলায়েন্সকে এরা করেছে। দেখুন ফ্রেশ বাইং আবার নতুন ফ্রেশ বাইং এসছে 1,10,000-এর আগের মাসে এরা কিনেছে। এবারে এই স্টকগুলোকে আপনারা নিজেরা চার্টে যাবেন, চার্টে যেয়ে দেখবেন যে এতগুলো কিন্তু নিউ ফ্রেশ বাইং হয়েছে। তাহলে কোন কোন জায়গাতে 19টা বড় বড় ফান্ড কিন্তু আমাদের কেনাকাটি করেছেন এবং কারা করেছেন, কোথায় করেছেন, সেই ক্যান্ডেলগুলোকে খুঁজে বার করার চেষ্টা করুন এবং দেখুন যে মিউচুয়াল ফান্ডস কিন্তু আজ কিনছে কালকে বেরিয়ে যাওয়ার জন্য নয়, জেনারেলি তারা কিন্তু একটা হোল্ড করে লম্বা পিরিয়ড ধরে। সুতরাং তারা যে ভ্যালুগুলোতে কিনেছে সেই ভ্যালুতে আবার এলে পরে স্টকগুলো কিন্তু উপরের দিকে যেতে পারে বা তারা হোল্ডিং পজিশন বাড়াতে পারে। এই ধরনের আলোচনা নিয়মিত করতে থাকতে হবে, নিয়মিত শুনতে হবে এবং দেখতে হবে যে বড় বড় নামগুলো কোন জায়গাতে আসছে। প্রত্যেকটা স্টক ধরে ধরে আমি আপনাদেরকে এই আলোচনাগুলো দেব এবং আশা করি এই আলোচনা আপনাদেরকে, যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু একটা বড় জায়গাতে পৌঁছে দেবে এই ধরনের আলোচনা বলে আমি মনে রাখি। দেখুন এখানে যেমন এই যে একে নিচের দিকে আসুন, নিচের দিকে আমি দেখিয়েছি এগুলোতে দেখুন এক্সিট করেছে। কারা কারা এক্সিট করলো তারা একবার দেখুন, তাদের ক্যাপিটালেরও ঠিক নেই। দেখুন ঘাবড়া বাড়াতে কিছু দরকার নেই। দেখুন 55,000 স্টক ছিল, নীল করে দিয়েছে। 1,400 স্টক ছিল, নীল করেছে। 3,42,400 স্টক ছিল, নীল করেছে। এখানে আপনারা একটু দেখুন কোয়ান্টের কিছু ফ্যামিলি, আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের কোয়ান্ট ফান্ড, এইচডিএফসির ভ্যালু ফান্ড, এরা কিন্তু আস্তে আস্তে বিক্রি করে দিয়ে হয়তো অন্য পজিশন তৈরি করবেন, তারা এখানে করেছেন। তারা এটা হচ্ছে ফুল এক্সিট, এটা হচ্ছে 10টা কোম্পানি রয়েছে ফুল এক্সিট, অর্থাৎ ফান্ড রয়েছে যারা মার্কেট থেকে কি করেছে বেরিয়ে গেছে।
আর ফ্রেশ বাইং করেছে প্রচুর, কত কোটি টাকার বাইং হয়েছে, সেখানেও কিন্তু ভ্যালুগুলো আপনারা পাবেন। সেই জন্য ভ্যালুগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। যেমন এটা 1 কোটি টাকা নয়, এটা 85 লাখ টাকার নিউ ফ্রেশ এন্ট্রি হয়েছে, 6000 স্টক কিনেছে এবং কে করেছে না ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিট্রেজ। তো 43 কোটি টাকার একটা ফান্ড, তার মধ্যে 1.5 কোটি টাকার মতো ইনভেস্ট করে দিচ্ছে। এই মুহূর্তে 1.5 কোটি টাকা 1.98% তারা ইনভেস্ট করেছেন টোটাল এএমইউ এর। সুতরাং এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং এটাকে ব্যবহার করে আপনারা কিন্তু আরও অনেক কিছু করতে পারেন। আপনারা পজ করবেন ভিডিওগুলোকে এবং দেখার চেষ্টা করবেন ডেটাগুলোকে আপনাদের পছন্দসই, কারণ প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডসগুলোকে নিয়ে কিন্তু আমরা আলাদা আলাদা করে যদি এখানে আলোচনা করতে যাই তাহলে কিন্তু বিপদ হবে। সুতরাং ওভারঅল আমরা কি দেখছি? ওভারঅল দেখছি যে মিউচুয়াল ফান্ডসের কিন্তু প্রিয় রিলায়েন্স তারা হোল্ড করে রেখেছে এই লার্জ ক্যাপ কোম্পানিটি। আমি আপনাদেরকে এখানে একটি কথা বলে রাখি, যারা শেষ পর্যন্ত শুনছেন এবং উপভোগ করছেন, বিষয়টাকে বোঝার চেষ্টা করছেন। এটা যেমন আমি স্টক হিসেবে স্টক ওয়াইজ আপনাদেরকে দেব, রিলায়েন্সের পরে এইচডিএফসি ব্যাংকের পরিস্থিতি এই মুহূর্তে কেমন সেটা যেমন আমরা আলোচনা করব, তেমনিভাবে আমরা প্রত্যেকটা স্টকের আলোচনা করছি। আবার আপনারা যদি চান এবং আমি চেষ্টা করব যেগুলো ভালো মিউচুয়াল ফান্ডস নাম করা, আমি একটা উদাহরণ দিচ্ছি এবিসি। তো এবিসি মিউচুয়াল ফান্ডসটা সে কোন কোন স্টকগুলোকে ধরে রেখেছে, কোনগুলোকে নতুন বাইং করলো, কোনগুলোকে ছেড়ে দিল, কোন স্টকগুলোকে, এটাও কিন্তু একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে, ভালো বিষয়বস্তু হতে পারে এবং এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন করে এফআইডিআইরা কোন কোন স্টকে এন্ট্রি নিলেন, কোন কোন স্টক থেকে বেরিয়ে গেলেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তেমনি মিউচুয়াল ফান্ডসের বড় বড় হাউসরা কোন কোন স্টকে এন্ট্রি নিলেন, কোন কোন স্টকে বেরিয়ে গেলেন, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। এবং স্টক ওয়াইজ এটিকে কত লোক ভালোবাসে রিলায়েন্সকে, প্রত্যেকেই টোটাল যত মিউচুয়াল ফান্ডস আছে তারা সবাই কতজন এটাতে ইনভেস্টেড রয়েছে, ওভারঅল দেখুন বাড়িয়ে চলেছে কোয়ান্টিটি। এখানেই কিন্তু এই বিষয়টাকে ক্লিয়ার হচ্ছে যে হ্যাঁ তারা রেগুলার বেসিসে কন্টিনিউয়াসলি ইনক্রিজিং করে যাচ্ছে এই অ্যানালিসিসটা, এবং 16% লোক কন্টিনিউয়াস ইনক্রিজিং করছে, এবং যারা কন্টিনিউয়াস ইনক্রিজিং করছে না তাদের সংখ্যাটা কিন্তু কম নয়, বিরাট। কারণ কি না, আপনার মনে হচ্ছে যে নো, কিন্তু এর নোটা দেখুন, এ কিন্তু কন্টিনিউয়াস ইনক্রিজিং না করলেও ডিক্রিজিং করছে না, কন্টিনিউয়াস সেম আছে। সুতরাং এই 16%টার সঙ্গে এটাও কিন্তু যোগ হবে। সুতরাং সেই জন্যই আপনাদেরকে ধীরে ধীরে বড় স্টক, বড় ফান্ডগুলোকে, যাদের AUM বিরাট, তাদেরকে নিয়ে আমরা বেশি আলোচনা করব এবং দেখব 28,000 কোটি টাকার ফান্ড, 30,000 কোটি টাকার ফান্ড, 10,000 কোটি টাকার ফান্ড। তো সেইগুলোকে নিয়ে অন্ততপক্ষে সেইটুকুকে নিয়ে যদি আমরা বিচার বিবেচনা করতে পারি, তাহলে আমাদের আশা করি আমাদের একটা ভালো জায়গাতে এই ইনভেস্টমেন্টের যে আইডিয়াগুলো, সেই আইডিয়াগুলো কিন্তু ভালো জায়গাতে পৌঁছাবে বলে আমি মনে করি। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আপনাদের এই সিরিজটা কেমন লাগতে পারে বলে আপনাদের মনে হচ্ছে, এই আলোচনা কি আপনাদের কাজে লাগবে কি লাগবে না, তো এই বিষয়ে যদি আপনারা আলোচনা করেন এবং কমেন্ট করেন তাহলে খুব ভালো হবে। কারণ এই ধরনের ডেটাগুলোকে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে গেলে পরে আমার সময় লাগে এবং আমি খেটে আপনাদের জন্য করছি। সুতরাং আপনাদের মতামতটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা যদি বলেন যে না, এই ধরনের আলোচনা আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা শুনবো না, তাহলে আমিও সেইভাবেই সিদ্ধান্ত নেব যে প্রয়োজন নেই, বন্ধ করে দেবো। কারণ এত খাটার কোনো প্রয়োজন নেই। 50 জন দেখবেন বা 20 জন দেখবেন, তার জন্য এত খাটার প্রয়োজন নেই, বা আপনাদের মতামতটাই কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা একটু মন খুলে যতজনই দেখবেন একটু কমেন্টে লিখুন যে না এটি ভালো লাগছে, না এটির প্রয়োজন নেই, কি ধরনের চান আপনারা লিখুন। এবং প্রথমে আমরা নিফটি 50 স্টকগুলোকে বিচার করি, তারপরে আপনাদের পছন্দ মতো স্টকগুলোকে নিয়ে আলোচনা করব। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেটাও লিখতে পারেন, আমি চেষ্টা করব যে কিভাবে করা যায়। আগে নিফটি 500 স্টকগুলোকে হোক, তারপর আমি আলোচনা করব। সুতরাং 500টা আপনি বুঝতে পারছেন এই 24 মিনিট 25 মিনিটের এত খেটে আমাকে ডেটাগুলো তৈরি করতে হবে। তো সেটা যদি করি তাহলে আপনাদের মতামতটা কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের দিনে আপনারা মতামতে কার্পণ্য করবেন না, আপনারা মতামত দিন যে ধরনের আলোচনা আপনারা শুনতে চান না। এই ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।